আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আজকে আমাদের লাইভ ক্লাসটি যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি দিগলবাগ অনলাইন স্কুলের কলেজের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমি তোমাদের সাথে আছি আব্দুল মজিদ, সহকারী শিক্ষক, দিগলবাগ উচ্চ বিদ্যালয় কলেজ, নবীগঞ্জ হবিগঞ্জ। তো আজকে তোমাদের জন্য অ্যাসাইনমেন্ট ভিত্তিক সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য কৃষি শিক্ষা বিষয়টি নিয়ে হাজির হয়েছি। কৃষি শিক্ষা অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে কাজগুলো ছিল সেই বিষয়গুলো নিয়ে আজকে আমি কিছু আলোচনা করব। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদেরকে আমি যে বিষয়গুলো নিয়ে আলোচনা করব সেগুলো দেখো বোর্ডে লিখে রেখেছি। কিছু প্রশ্ন আছে এখানে। বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? তারপর একটি সমাজ গঠনে কৃষি কিভাবে ভূমিকা পালন করে? তারপর আরো একটি প্রশ্ন, কিভাবে সেচের পানি অপচয় হয়? কিভাবে সেচের পানি সেচের পানি এটা অপচয় ফল গাছের গোড়ায় এবং শাকসবজির ক্ষেতে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়? তারপর আমরা যে বিষয়টি আলোচনা করবো সেটি হচ্ছে কলম পদ্ধতির রুট স্টক ও সায়ন কি। তারপর আরও একটি প্রশ্ন হচ্ছে দুটি সবুজ সারের নাম লিখতে হবে। তো শিক্ষার্থী বন্ধুরা, তারপরে আরও একটি সৃজনশীল প্রশ্ন তোমাদেরকে দেওয়া হয়েছে। সৃজনশীল প্রশ্নটি হচ্ছে সিয়াম তার বাড়িতে মরিচ গাছ চাষ করে মরিচ গাছগুলো বাড়ার সাথে সাথে গাছের পাতার বিভিন্ন রং ধারণ করে, অর্থাৎ গাছের পুষ্টি সম্পর্কে নিয়ে আলোচনা করতে বলা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথমে আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করতে যাচ্ছি সেটি হচ্ছে বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয় কেন? তারপর হচ্ছে আমাদের সমাজ গঠনে কৃষি। প্রথমে বলি, আমাদের দেশ নদীমাতৃক দেশ। বাংলাদেশে অসংখ্য নদী, খাল, বিল এখানে সেখানে ছড়িয়ে ছিটিয়ে আছে। এই নদীতে, পানিতে আমরা খাবারের জন্য কি পাই? মাছ পাই, তাই না? মাছটা আমাদের সহজলভ্য, অর্থাৎ আমরা খুব সহজভাবে মাছ সংগ্রহ করতে পারি। এবং আরেকটা সহজলভ্য হচ্ছে ভাত, তাই না? আমাদের বাংলাদেশ যেহেতু কৃষি প্রধান দেশ, সেহেতু ধান চাষ করে আমাদের প্রায় প্রত্যেকটা ফ্যামিলি ধান চাষ করে এবং ধান থেকে ভাত আমরা পাই। তো ভাত আর মাছটা আমাদের সহজলভ্য একটি উপাদান যা আমরা সহজে পেয়ে থাকি এবং খেয়ে থাকি। সেদিক বিবেচনা করে বাংলাদেশের মানুষকে মাছে ভাতে বাঙালি বলা হয়েছে। তো এটা তোমরা তোমাদের মেধা সৃজনশীলতা দিয়ে আর সুন্দর করে লিখবে আশা করছি। তারপর আমি বলবো যে সমাজ গঠনে কৃষির ভূমিকাটা কী। যেহেতু কৃষি একটি আদি ব্যবস্থা, আদিকাল থেকে কৃষি ব্যবস্থার মধ্যে থেকেই বাংলাদেশে অথবা সারা বিশ্বে মানুষের মধ্যে যে পরিবর্তনগুলো এসেছে সব কৃষি থেকে শুরু হয়ে এসেছে। যদি বলি যে মূল্যবোধটা কোথা থেকে এসেছে, তাও কিন্তু কৃষি থেকে এসেছে। যদি বলি মানুষের যে মধ্যে যে এখন দলাদলি একটা ভাব অথবা নিজেকে বড় মনে করা, যেমন এখন যে দলীয় নেতৃত্ব দেওয়ার একটা ব্যবস্থাপনা, সেগুলো কৃষি থেকে এসেছে। তো আমরা ছোট করে সংক্ষিপ্ত করে একটু আলোচনা করি। আদিকাল থেকে যখন সমাজ ব্যবস্থা ছিল না, তখন মানুষ বসবাস করত জঙ্গলে, তোমরা সবাই জানো। তো সেখানে তারা পরিবারের মধ্যে যারা সক্ষম ব্যক্তি বা তাদের সুবিধা মতো তার নিজ কর্মগুলোকে আলাদা আলাদা করে নিয়ে যেত, কৃষিকাজ করত। সে কৃষি কাজ করে যখন তাদের উৎপাদন বৃদ্ধি পেত, তখন তারা এগুলো দিয়ে তাদের সংসার চলতো। আবার সংসারে যখন জনসংখ্যা বৃদ্ধি পেতে থাকলো, তো তাদের চাহিদা বৃদ্ধি পেতে থাকলো। যখন তাদের চাহিদা বৃদ্ধি পেতে থাকলো, তাদের ফলন বৃদ্ধি করার জন্য তাদের আরও চিন্তা করতে হইতেছে যে তাদের মৌসুম নির্ভরশীলতা কাটিয়ে ওঠার জন্য কীভাবে ফলন বৃদ্ধি করা যায়, অথবা আবহাওয়া তাদের কেমন ক্ষতি করে, সবসময় কি একই ফসল ফলানো যায় কিনা, এরকম চিন্তা করে তারা ফসলের যে এক একটা ঋতুভিত্তিক যে ফসল করার একটা কোন ফসলগুলো হবে সেগুলো তারা দক্ষতা শিখে নিয়ে গেল, সে দক্ষতা পেয়ে গেল।
সেভাবে আস্তে আস্তে তারা কৃষির উন্নয়ন ঘটাতে থাকলো এবং কৃষি বিস্তার ঘটাতে শুরু করলো। যেহেতু তাদের চাহিদা বৃদ্ধি পেতে থাকলো, সেহেতু তাদের কৃষি পরিধি এবং বিস্তারটাও বৃদ্ধি করতে থাকলো। একইভাবে অনেকে আছে যে বাঁশ বেত এগুলো দিয়ে তখন ঘর তৈরি করা শিখলো, দাতব বস্তু তৈরি করা শিখলো। এবি সমাজ দিকে তাদের শ্রম ও বুদ্ধি দিয়ে সমাজ ব্যবস্থা গড়ে তুললো এবং গ্রামে যে মাতবর বলি, সমাজতান্ত্রিক বা সমাজপতি গড়ে উঠলো। তো সমাজপতিরা এবার আস্তে আস্তে যে ফসল বৃদ্ধি পেয়ে থাকলো, তাদের খাদ্যের সম্পদে অভাব নেই, তখন তাদের মধ্যে একটা লোভ জাগলো। তারা তখন নতুন নতুন নিয়ম শৃঙ্খলা তৈরি করে ফেললো, যে ব্যবস্থাটা হবে যাদের এরকম যে বংশ অনুক্রমেই তাদের মধ্যে নেতা হবে এবং কৃষক সমাজ হবে প্রজা হিসেবে, এবং প্রজারা কী করবে যে প্রতি বছর তাদেরকে একটা অংশ এমনি দিবে, যে তারা সমাজপতি বা নেতা। এভাবে আস্তে আস্তে চলতে থাকলো। তো এইভাবে মানুষের মধ্যে থেকে মূল্যবোধ সৃষ্টি হলো, তাদের মধ্যে ছোট বড় তৈরি হলো। অন্যদিকে কৃষি পণ্য বিপণন প্রসারিত হয়েছিল। তারপর দেখেন কৃষি কৌশলের উন্নয়নের প্রয়োজনে এবং দৈনন্দিন জীবনের বিভিন্ন মানবিক চাহিদাও মেটাতে কৃষি অনেক ভূমিকা পালন করে। এভাবেই সমাজকে আস্তে আস্তে আরও এগিয়ে নিয়ে যায় কৃষি। তো শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কীভাবে সেচের পানি অপচয় হয়। সেচের পানি অপচয়, আমরা সেচ কি সবাই জানি। ফসলের জমিতে সেচ দেওয়া হয় কেন? যাতে ফসল সুন্দরভাবে সুষ্ঠুভাবে বেড়ে ওঠে। ফসলের জমিতে প্রয়োজন অনুযায়ী যে পরিমাণ পানির প্রয়োজন, সেই প্রয়োজন অনুযায়ী জমিতে বাইরে থেকে পানি দেওয়াকেই বলে সেচ, মানে কৃত্রিম উপায়ে পানি দেওয়ার ব্যবস্থা গ্রহণ করাকে কী বলে? সেচ বলে। এখন প্রশ্ন হচ্ছে সেচের পানির অপচয়। আমি অনেক কষ্ট করে জমিতে সেচ দিলাম, কিন্তু আজকে দিলাম বিকেলেই শেষ হয়ে গেল। তো এই অপচয়টা কীভাবে হচ্ছে? এটাই তো অপচয়, তাই না? দেখবা যে পানির অনুশ্রবণ হয়, প্রচুর পানির অনুশ্রবণ হয়, তারপর বাষ্পীভবন হয়, তারপরে হয় চুয়ানো প্রক্রিয়ায় পানি চলে যায়। এই তিনটার কারণে পানির অপচয় হয়ে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, প্রথম যে কারণটি হচ্ছে এটা হচ্ছে বাষ্পীভবন। পানির অপচয় প্রথম কারণ হচ্ছে কি হয়? বাষ্পীভবন হয়, অর্থাৎ সূর্যের তাপে পানি উড়ে যায়, বাষ্পীভূত হয়ে উপরে উড়ে চলে যায়। এটা আসলে দ্রবীভূত করা অনেক কঠিন। সেক্ষেত্রে যদি আমরা চারা গাছ লাগাই, সেক্ষেত্রে নিচে মাছগুলোর ব্যবস্থা করে দিয়ে কিছুটা আর্দ্রতা রক্ষা করা যেতে পারে। তারপর যে সমস্যাটি হয় সেটা হচ্ছে বাষ্পীভবনের পর অনুশ্রবণ। অনুশ্রবণটা কি? শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখবে যে মাটির নিচে পানি, জমিতে পানি দেওয়ার পরে মাটির নিচে স্তর ভেদ করে পানি যে নিচে চলে যায়, নিচে চলে গেলে উপরে পানি থাকে না, তো এই স্তর ভেদ করে পানি যে নিচে চলে যায় এটাকে বলে অনুশ্রবণ। তাহলে আমরা দুটি পেয়ে এলাম। আর কি হচ্ছে চুয়ানো। চুয়ানো প্রক্রিয়ায় পানি নিচে চলে যায়। চুয়ানো অর্থাৎ এটা অনুশ্রবণের একটি রূপ। চুয়ানো হয় কি যে অনুশ্রবণটা হচ্ছে মাটির নিচে চলে যায় পানিটা, আর চুয়ানোটা হচ্ছে এই এক জমি থেকে পানি অনুশ্রবিত হয়ে অন্য ক্ষেত্রে চলে যায়, অর্থাৎ আইল দিয়ে অন্য দিকে চলে যায় বা এক ক্ষেত থেকে অন্য ক্ষেত্রে পানিটা চলে যায়, আর এটাকে বলা হয় চুয়ানো। আর এই চুয়ানোটা হয় সাধারণত ইঁদুরের যদি গর্ত থাকে অথবা আইল যদি আমরা শক্ত করে বেঁধে না রাখি, তবে এই চুয়ানোটা হয়ে থাকে। এভাবেই সাধারণত পানির অপচয় হয়। আর তারপর আরও একটি প্রশ্ন হচ্ছে ফল গাছের গোড়ায় এবং শাকসবজির ক্ষেত্রে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়? তো শিক্ষার্থী বন্ধুরা, সেচ আমরা
শিখেছিলাম, তোমাদের এই বিষয়ে ক্লাসে নিয়েছিলাম যে 5 ধরনের সেচ পদ্ধতি আছে। কয় ধরনের পদ্ধতি আছে? 5 প্রকারের সেচ পদ্ধতি আমাদের আছে। তো আমি 5 প্রকারের সেচ পদ্ধতি সম্পর্কে ধারণা দিয়ে নিই। এটা হচ্ছে প্লাবন সেচ, নালা সেচ, বর্ডার সেচ, তারপর আছে বৃত্তাকার সেচ, আর একটা হচ্ছে ফোয়ারা সেচ। এই সেচ পদ্ধতিগুলো আমাদের সবারই খুব প্রয়োজন জানাটা। তো তোমরা এই প্রশ্নটা করার সাথে সাথে এই 5টা পদ্ধতি খুব ভালোভাবে পড়বে এবং শিখবে। তো আমি সরাসরি এখানে বলে দিচ্ছি না, কারণ তোমরা সহজে কিন্তু এই প্রশ্নটা লিখে ফেলবে। কি সেচে পানি ফল গাছের গুঁড়ায় এবং শাকসবজির ক্ষেত্রে কোন কোন পদ্ধতিতে সেচ দেওয়া হয়। তা আমি শুধু 5টি পদ্ধতির নাম বলে দিচ্ছি: প্লাবন সেচ, নালা সেচ, বর্ডার সেচ, বৃত্তাকার সেচ, আর হচ্ছে ফোয়ারা সেচ। এখন কোন পদ্ধতিতে এই ফল গাছের গুঁড়া এবং শাকসবজির গুঁড়ায় পানি দিব, তোমরা সাধারণত অনেকেই জানো, তারপরে একটু সবটি পড়ার জন্য অনুরোধ থাকলো, বলে দিচ্ছি পড়বা। তারপরে আমরা যে প্রশ্নের সমাধান করতে যাচ্ছি সেটা হচ্ছে রুট স্টক ও সায়ন কি। তো শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের কলম করা বিষয়টি আমি ধারণা দিয়েছিলাম। কলম কলমটা কি, এটা তো আমাদের আগে জানতে হবে, তাই না? লিখার কলম? অবশ্যই না। কলমটা হচ্ছে আমাদের একটি উদ্ভিদের বংশবৃদ্ধি করার জন্য, বংশকে আরো বিস্তার লাভ করার জন্য আমরা যে প্রক্রিয়া অবলম্বন করি সেটা হচ্ছে আমাদের কলম। এখানে বীজ ছাড়া সাধারণত অঙ্গজ উপায়ে আমরা যে বংশ বিস্তারটা করি সেটাকে বলি কলম। হ্যাঁ, তো কলম প্রকার পদ্ধতি আছে। এক নম্বর হচ্ছে কাটিং কলম, তারপরে আমরা হচ্ছে জোড় কলম। তোমরা বাজারে দেখতে পাও যে আমের চারাগুলো জোড়া দিয়ে, হ্যাঁ, ছোট চারা ফল ধরে ফেলেছে, তাই না? এমন চারা দেখতে পাও। তারপরে দাবা কলম, তারপর রয়েছে চোখ কলম, আর কি থাকতে পারে বলো তো, দেখি মনে মনে আছে কিনা। না, তাহলে কাটিং কলম, জুল কলম, দাবা কলম, চোখ কলম, আর কি কলম আছে বলো তো? গুটি কলম। হ্যাঁ, দেখো এখানে 5টি কলমের নাম লিখেছি, তোমরা এগুলো কিন্তু সবাই অনেক কি পরিচিত। তারপর আমি একটু বলে দিচ্ছি, কাটিং কলম হচ্ছে যেমন গোলাপ গাছ, সবাই গোলাপ ফুল চিনো, তাই না? অনেক সুন্দর একটি ফুল, ফুলের রানী বলা হয়। গোলাপ ফল কিন্তু বীজ থেকে চারা গজানোটা অনেক কঠিন, তাই না? বা বীজ দিয়ে হয় না। সেক্ষেত্রে আমরা করি কি, যে একটু বয়স্ক ডাল দেখে কেটে এই ডালটা অন্যত্র নিয়ে লাগিয়ে দিই, তাই না বন্ধুরা? তারপরে সেখান থেকে আবার নতুন কুশি দিয়ে গাছটি বড় হয়। তাহলে এটা কি বলে যে ডাল কেটে যে লাগানো, সেটা হচ্ছে কাটিং কলম, আর হচ্ছে জোড় কলম। সেক্ষেত্রে বন্ধুরা আমরা যে বিষয়টি সেটি হচ্ছে জোড় কলম নিয়ে আলোচনা করবো। এই জোড় কলমের দুটি অংশ, একটি হচ্ছে স্টক আর একটা হচ্ছে সায়ন। একটি হচ্ছে স্টক আর একটা কি, হ্যাঁ, সায়ন। তো সেক্ষেত্রে বন্ধুরা আর স্টক আর সায়ন আমি এখানে একটা চিত্র এঁকে দিচ্ছি। মনে করো আমাদের এটা হচ্ছে স্টক, এখানে আমি একটা গাছ রোপণ করতেছি। গাছ বলতে আমি আমি একটা গাছ লিখেছি, এটা বড় ছিল, আমি এখানে কেটে দিয়ে দিলাম। হ্যাঁ, দেখতে পাচ্ছ যে এখানে আমি এম আকৃতির একটা এখানে ডালটা আমি কেটে ফেলছি, কেটে এম আকৃতি করে ফেলছি। আর এখান থেকে আমি আর ডাল দূর থেকে মনে করে নিয়ে আসলাম, ডাল নিয়ে আসলাম দূর থেকে। ডালটি এরকম,
দেখো ডালটি এখানে চোখা, হ্যাঁ দেখতে পাচ্ছ, আর এখানে দেখো শিক্ষার্থী বন্ধুরা আমরা দেখতে পাচ্ছি যে এই যে এই মাথাটা একটু কেটে রাখছি এবং এটা চোখা করে রাখছি, এটা এখানে এনে বসিয়ে দিব, তারপর এটা বেঁধে দিব, আর তেমন হবে তখন। এখানে জোর জোর করে খেলা, হ্যাঁ তাহলে শিক্ষার্থী বন্ধুরা জাস্ট আমরা এখানে যে স্ট্রাকচার নাম দিয়ে দিব, যে এখানে যেটুকু ছিল আগে একটি গাছ মাতৃ গাছ, যে জায়গায় আমি ওই সাইনটি লাগাবো সেটাকে বলে স্টক, এটার নাম হচ্ছে স্টক। এটাকে বলে স্টক। এখানে এই যে আমার যে এখানে ডালটি রয়েছে, গাছটি রয়েছে, এটাকে বলে স্টক। আর আমি দূর থেকে অন্য নতুন একটি উন্নত মানের যে ডালটি নিয়ে আসবো সেটাকে বলে সায়ন, অর্থাৎ আমার এটাকে বলে সায়ন। হ্যাঁ এখানে আমি এখানে যেটা ছিল এটাকে বলে কি সায়ন, আমাদের সায়ন। হ্যাঁ এটা ছিল আমাদের সায়ন, আর যে চার্ট আমরা এসে লাগাবো, আর এটা সায়ন আর এটা হচ্ছে স্টক। তো আমরা কলম বিষয়েও মোটামুটি বিস্তারিত জেনে ফেলেছি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা এটা ছিল, এখন আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে দুটি সবুজ সারের নাম লিখো। তো শিক্ষার্থী বন্ধুরা সবুজ সার, সবুজ মানে আমরা জানি উদ্ভিদ, সবুজ উদ্ভিদ, তাই না? ফসলের জমিতে পুষ্টির চাহিদা অথবা সার এর মান ভৌত যে পরিবেশটা সেটার মানটা বৃদ্ধি করার জন্য আমরা কি করি, যে ফসলের জমিতে একটা সবুজ উদ্ভিদ ফলাই, তারপর কচি অবস্থায় করে কি যে সেই ফসলটাকে আবার এই মাটি চাপা দিয়ে দিই, তাই না? জমিটাকে আবার চাষ করে মাটি চাপা বা মাটির সাথে মিশ্রিত করে মাটি চাপা দিয়ে পচিয়ে দিই, এটাই হচ্ছে আমাদের সবুজ সার। তো সবুজ সার বিভিন্ন প্রকার হয়, যেমন কম্পোস্ট হয়, কম্পোস্ট আমরা বিভিন্ন আবর্জনা পচা সার বলি। হ্যাঁ এক নম্বর হচ্ছে কম্পোস্ট সার, মূলত জৈব সার যেটা। হ্যাঁ তো কম্পোস্ট সার হচ্ছে এটি সবুজ সার। এছাড়াও আমরা কৃত্রিম উপায়ে আরও কিছু সার ব্যবহার করি, ভার্মি কম্পোস্ট না সরি সবুজ সার। তারপরে আমরা প্রাকৃতিক উপায়ে রাসায়নিক সার, হ্যাঁ যেগুলোর মধ্যে নাইট্রোজেনের পরিমাণ বেশি। তো এরকম সবুজ সারের মধ্যে আমরা এগুলো বেশি ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা আমরা সবুজ সার সাধারণত যে ফসলটার নাম ইপিল গাছ আছে বা ধনচা গাছ আছে, এরকম যে রসালো কিছু উদ্ভিদ আছে, অর্থাৎ যে উদ্ভিদের গাছের শিকড়ে এখানে নোডিউল সৃষ্টি করে নাইট্রোজেনের, সেই সকল উদ্ভিদগুলোকে আমরা সবুজ উদ্ভিদ হিসেবে ব্যবহার করি বা সবুজ সার হিসেবে ব্যবহার করে থাকি। তো শিক্ষার্থী বন্ধুরা আজকে আর বেশি নয়, অন্যদিন আরও একটি অ্যাসাইনমেন্টের ক্লাস নিয়ে চলে আসবো। তো তোমরা সুস্থ থাকো, ভালো থাকো, আর তোমরা সবাই অ্যাসাইনমেন্ট ভিত্তিক যে কাজগুলো করতেছো সেগুলো অবশ্যই সুন্দরভাবে খাতাটাকে পরিমার্জিতভাবে এবং সৃজনশীল মনমানসিকতা দিয়ে খাতায় লিখবে। অবশ্যই কপি করে, অর্থাৎ বইয়ে যা আছে দেখে দেখে লিখে ফেললা অথবা অন্য কার কপি করে লিখলা সেভাবে না, তুমি মাথায় অর্থাৎ তুমি নিজের বুদ্ধিতে লেখার চেষ্টা করবো উত্তরগুলো। তো তোমাদের সুস্থতা কামনা করছি, ভালো থাকো, সবাইকে ধন্যবাদ।